শোক সভায় বক্তব্য রাখবেন জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ফাইজুল হাকিম। তিনি দীর্ঘদিন ধরে বদরুদ্দিন উমরের কাছাকাছি থেকেছেন, একসাথে লড়াই করেছেন। বক্তব্য রাখবেন জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ফাইজুল হাকিম। জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি কমরেড বদরুদ্দিন উমরের শোকসভা আয়োজনে আজকের সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত বন্ধুগণ, প্রথমেই আমি কমরেড বদরুদ্দিন উমরের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং লাল সালাম জানাচ্ছি। আপনারা জানেন যে গত 7ই সেপ্টেম্বর তিনি ঢাকার একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন। জীবিত বদরুদ্দিন উমর বাংলাদেশের সমাজ প্রগতির আন্দোলনে যতটা না সামনে এসেছিলেন, তার এই প্রয়াণের পরে বাংলাদেশের বিদ্বৎ সমাজ, বাংলাদেশের সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষী যে তরুণ রাজনৈতিক কর্মী, তারা তার ব্যাপারে অনেকেই আগ্রহ দেখিয়েছেন। তার মৃত্যুর পরে বিভিন্ন পত্রপত্রিকায়, অনলাইনে কি প্রিন্ট পত্রিকায়, আমরা জানি না, আমাদের যোগাযোগ নেই, দেশে কি বিদেশে অনেকেই তার লেখা পড়েছেন, তার সান্নিধ্যে এসছেন, তারা অনেক কিছুই তার সম্পর্কে লিখছেন। বিভিন্ন দেশের বিপ্লবী পার্টি, সংগঠন, মার্ক্সবাদী লেনিনবাদী ব্যক্তি তারা শোক বার্তা পাঠিয়েছেন। জাতীয় দৈনিকগুলো তাকে নিয়ে যেভাবে গুরুত্ব দিয়ে সংবাদ শিরোনাম করেছেন, যা বাংলাদেশে বামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ শুধু নয়, বহু ডানপন্থী শাসক শ্রেণীর যে রাজনীতিবিদ, তাদের নিয়েও এভাবে সংবাদ মাধ্যম, প্রচার মাধ্যম আলোচনা করেনি। এর একটা বড় কারণ, তিনি জনগণের জন্য লিখেছেন, আলোচনা করেছেন। তিনি শুধু লিখেছেন বা আলোচনা করেছেন বললেই হবে না, তিনি বাস্তবে মাঠে নেমে পড়েছেন, সংগঠন করেছেন। যে কথা আপনারা অনেকেই ইতিমধ্যে বলেছেন, যে শাসক শ্রেণী কিংবা সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি হিম্মতের সাথে দাঁড়িয়েছেন। সে পাকিস্তান আমলে হোক আর সে বাংলাদেশ প্রতিষ্ঠার পরে হোক। আজকে বাংলাদেশে অনেকে সাম্প্রদায়িকতা নিয়ে কথা বলে, কিন্তু 60-এর দশকে কাউকে খুঁজে পাওয়া যায়নি। এইসব অনেক মুক্তিযুদ্ধের চেতনার ধ্বজাধারী বুদ্ধিজীবীরা, তারা সেই সময় আইয়ুব খানের যে একটা সংস্থা ছিল, লেখক কেনার সংস্থা ছিল, তা থেকে টাকা নিয়ে তারা লিখছেন। এবং পরবর্তীকালে বাংলাদেশ প্রতিষ্ঠার পর মুক্তিযুদ্ধের চেতনা দাঁড়িয়েছে। কিন্তু বদরুদ্দিন উমর তিনি লিখেছেন, তিনি প্রতিবাদ করেছেন। 60-এর দশকে তার সাম্প্রদায়িকতা, সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা, সংস্কৃতির সংকট আজকেও যদি আপনি সংগ্রহ করে পড়েন এবং সেই সময়টা বিবেচনা করেন, তাহলে দেখবেন, যেমন তার একটা প্রবন্ধের নাম হচ্ছে বাঙালি মুসলমানের স্বদেশ প্রত্যাবর্তন। এখনো বাংলাদেশের মুসলমানরা অনেকেই বাংলাদেশকে তার নিজের স্বদেশ, নিজের মাতৃভূমি ভাবতে পারে না। এখনো এই তো বাংলাদেশের এই লড়াই, চিন্তার এই লড়াই, এই লড়াই তিনি পাকিস্তান আমলে লড়েছেন, বাংলাদেশ আমলে লড়েছে। বদরুদ্দিন উমরের উপরে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। এমন কোনো বিষয় নেই যা নিয়ে তিনি লেখেন, দেশে কি আন্তর্জাতিক পর্যায়ে।
এবং তিনি যে বিষয়ের উপর আলোচনা করেছেন সবগুলো বিষয় খুবই গম্ভীর। এই গম্ভীর আলোচনাকে অত্যন্ত সহজভাবে তিনি উপস্থাপন করেছেন। তিনি যদি ইংরেজিতে লিখতেন, অনেক বাইরের যারা বিদ্বৎ সমাজের লোক তারা বলেছেন উনি যদি ইংরেজিতে লিখতেন তাহলে আজকের দুনিয়ায় বদরুদ্দিন উমর কোথায় থাকতেন। আমি একদিন আলোচনায় বলেছিলাম যে ভাই, আপনি যে পূর্ব বাংলার ভাষা আন্দোলন এবং তৎকালীন রাজনীতি 3 খণ্ডে এই ভাষা আন্দোলনের উপরে লিখেছেন, আপনারা জানেন তার 5 খণ্ডের আত্মজীবনী আছে, আমার জীবন। এই 5 খণ্ডের আত্মজীবনী বাংলাদেশের ইতিহাসের অংশ। আমার আগে একজন বক্তা বলেছেন তার বাবা ছিলেন আবুল হাশিম সাহেব, অবিভক্ত বাংলার মুসলিম লীগের জেনারেল সেক্রেটারি। শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীতে তিনি লিখেছেন যে আমরা হাশিম সাহেবের রাজনৈতিক ক্লাস দিতেন কর্মীদের, কিন্তু হাশিম সাহেবের ক্লাস আমি ফাঁকি দিতাম। এটা শেখ মুজিব লিখেছেন তার অসমাপ্ত আত্মজীবনী। সেই আবুল হাশিম ছিলেন অত্যন্ত একজন শক্তিশালী, তিনি তৎকালীন ভারতীয় উপমহাদেশের রাজনীতিবিদ, যিনি মোহাম্মদ আলী জিন্নাহর উপরে দাঁড়িয়ে বলেছিলেন যে আপনি ভুল বলছেন, স্টেটস অফ পাকিস্তান। আপনি কেন বলেছেন স্টেট, সিঙ্গুলার নাম্বার কেন বলেছেন? এটা তো আমাদের রেজুলেশন হচ্ছে যে ভারতীয় উপমহাদেশে যেখানে যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সবগুলো হবে আলাদা স্বাধীন রাষ্ট্র। তখন মোহাম্মদ আলী জিন্নাহ জিজ্ঞেস করেছিলেন লিয়াকত আলী খানকে যে মৌলভী আবুল হাশিম সাহেব যে কথা বলেছেন এটা কি সঠিক কিনা। লিয়াকত আলী খান সাহেব মিটিং এর রেজুলেশনে খাতা দেখে বললেন হাশিম সাহেব সঠিক বলেছেন। মোহাম্মদ আলী জিন্নাহ কি পর্যায়ের নেতা ছিলেন ভারতীয় উপমহাদেশে, আজকের বাংলাদেশে দাঁড়িয়ে এটা বোঝা যাবে না। তার সামনে দাঁড়িয়ে এই কথা বলেছেন আবুল হাশিম সাহেব, যিনি 47 সালে বাংলা ভাগের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন। তার এই আবুল হাশিম সাহেবের সন্তান হচ্ছেন বদরুদ্দিন উমর। তিনি পিতৃ গৌরব নিয়ে দাঁড়াননি, নিজের গৌরবে দাঁড়িয়েছেন বদরুদ্দিন উমর। কিন্তু আমার এটা বলতে হচ্ছে ইতিহাসের একটা পর্যায়ে কারণে, কারণ এই জার্নিটা কিন্তু বদরুদ্দিন উমর করেছেন। তার আমার জীবন বললে আপনারা দেখবেন তার দাদু ছিলেন আবুল কাসেম সাহেব। ওর ভাই একদিন দুঃখ করে বলেছেন যে আমার দাদুর উপরে কোনো কাজ ভারতে হয়নি। কে ছিলেন আবুল কাসেম সাহেব? ওনার দাদু। উনি ছিলেন অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির মেম্বার, যিনি 1905-এ বাংলা ভাগের বিরুদ্ধে যে মুসলিম নেতারা দাঁড়িয়েছিলেন তিনি তার একজন। এই পরিবারের আবহাওয়ায় তিনি বড় হয়েছে। তিনি তার আত্মজীবনীতে লিখেছেন আমার জীবনে যে আমাদের পরিবারে মুসলিম লীগ ছিল, কমিউনিস্ট পার্টির লোকরা ছিল, এই সব প্রগতিবাদী দলের লোকেরা ছিল, কিন্তু কোনো হিন্দু মহাসভার লোক ছিল না। এটা উনি এক ইন্টারভিউ তো হেসে বলেছেন। এই রাজনৈতিক পারিবারিক মণ্ডলে তিনি বড় হয়েছেন। একজন মানুষকে নিয়ে তার জীবন এবং কর্ম নিয়ে যখন আমরা আলোচনা করি তখন তার যে সময়, সেই সময়টা আমাদের বিবেচনা করতে হয়। তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে বড় হয়েছেন পরিবারের গণ্ডিতে। তিনি রাজনীতি দেখেছেন। তার বাবা তাকে 1946-এর সেই গ্রেট ক্যালকাটা কিলিং যেটাকে বলা হয় 16ই আগস্ট, সেই কলকাতার সমাবেশে তার বাবা তাকে নিয়ে গিয়েছিলেন। বদরুদ্দিন উমর লিখেছেন যে তার বাবা যখন এই মামলা শুনানি হয় তিনি বলেছিলেন যে এই দিন যে খুন খারাপি হবে, দাঙ্গা হবে, তা যদি হতো তাহলে আমি আমার এই কিশোর বালক ছেলে উমরকে নিয়ে সেখানে যেতাম না। ওনার শেষ জীবনে আবুল হাশিম সাহেবকে একজন বাংলাদেশের প্রখ্যাত বুদ্ধিজীবী, আপনারা অনেকেই নাম জানেন, সর্দার ফজলুল করিম, সর্দার স্যার জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি রেখে গেলেন আমাদের জন্য? উনি বলেছিলেন আমি রেখে গেলাম আমার ছেলে বদরুদ্দিন উমর। এখন এই বদরুদ্দিন উমর তিনি ভাষা আন্দোলনের 3 খণ্ড লিখেছেন, পূর্ব বাংলার ভাষা আন্দোলন তৎকালীন রাজনীতি। এই বইয়ের উৎসর্গপত্রে আপনারা দেখবেন উনি লিখেছেন ভাষা আন্দোলনের প্রকৃত নায়ক পূর্ব বাংলার বীর জনগণকে। এতদিন পর্যন্ত প্রচার ছিল যে এই আন্দোলনের নেতা ছাত্ররা, যেমন গত বছরের জুলাই যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানের নায়ককে বাংলাদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ। কিন্তু যেভাবে বলা হয়েছে যেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,
তারা এই নেতা। আমাকে এক শ্রমিক বন্ধু, যার মাথায় গুলি লেগেছিল, সে আমাকে বলেছিল যে ভাই, ছাত্ররা তো ডাল চড়িয়েছে চুলোতে, আমরা বাগার দিয়েছি। সুতরাং ঢাকায় যে শনির আখড়ায় কি উত্তর বাড্ডায় কি উত্তরায় যে ব্যাটেলফিল্ড হয়েছিল জুলাই আগস্টে, আমরা যে সংগ্রামের মধ্যে ছিলাম, আমরা দেখেছি মেহনতি মানুষ সেই সংগ্রামে রাষ্ট্রের বিরুদ্ধে কিভাবে দাঁড়িয়েছিলেন। তাহলে বদরুদ্দীন উমর পূর্ব বাংলার ভাষা আন্দোলন এবং তৎকালীন রাজনীতি এই তিন খণ্ডের পরতে পরতে তিনি দেখেছেন, মার্ক্সীয় পদ্ধতিতে তিনি ব্যাখ্যা করেছেন বস্তুগতভাবে সমাজের কি পরিবর্তনগুলো হচ্ছিল, কেন এই অভ্যুত্থান হলো। তাকে একবার আমি বলেছিলাম যে ভাই, আপনি লিখেছেন যে আমি ভাষা আন্দোলনে কোনো নেতা ছিলাম না, আমি একজন কর্মী ছিলাম না, কিন্তু এই 52 ভাষা আন্দোলনের সময় আমি প্রত্যেকটা ছাত্র সমাবেশে গিয়েছি। তিনি নিজে লিখেছেন, বলেছেন যে আমি ছিলাম একজন অবলোকনকারী, মানে দর্শক, কিন্তু আমি প্রত্যেকটা সমাবেশে গিয়েছি। আমি তাকে বললাম একদিন এই কথা বলে যে ভাই, সেই অবলোকনকারী এমন ভাবে ইতিহাসটাকে আপনি তৈরি করেছেন যেটা এর আগে হয় নাই, ইতিহাসে এটা নেই। তিনি সাক্ষাৎকার নিয়ে মৌখিক যেটাকে বলে সেই মৌখিক ইতিহাস সংগ্রহ করেছেন। খালি লাইব্রেরি খবরের কাগজ ঘাটছেন, লিফলেট ঘাটছেন কিংবা তাজউদ্দিন সাহেবের ডায়েরি ব্যবহার করেছেন তাই নয়। সুতরাং এই যে মৌখিক যে ইতিহাস, সেই অবলোকনকারী এমন একটা ইতিহাস তৈরি করেছেন পূর্ব বাংলা ভাষা আন্দোলন সম্পর্কে, যাকে বিকৃত করার চেষ্টা করেছিল শেখ হাসিনা গত 15 বছর, পারেনি। ওমর ভাই এক জায়গায় বলেছিলেন, ইতিহাসের একটা অভ্যাস আছে, সে মাঝে মাঝে উকি মারে। ইতিহাস হচ্ছে এরকম, সত্য হচ্ছে এরকম যে মাঝে মাঝে উকি মারে। আর বাংলাদেশ প্রতিষ্ঠার পর উনি লিখেছেন তার ইতিহাস চর্চা গ্রন্থে যে বাংলাদেশের শাসক শ্রেণীর হাতে প্রথম যে নিহত হয়েছে, শহীদ হয়েছে, তার নাম হচ্ছে ইতিহাস। আজকে ভারতবর্ষের দিকে তাকান, এই হিন্দুত্ববাদী মোদী সরকার, তারা ভারতবর্ষের যে প্রজন্ম তাকে ইতিহাস থেকে বঞ্চিত করেছে। মোগল শাসনের যে 400 বছর, এখন আর ইতিহাসে পাঠ নেই ভারতে। একটা চরম সাম্প্রদায়িক ইতিহাস সেখানে তৈরি করা হয়েছে, যার বিরুদ্ধে সেখানে লড়ছেন ঐতিহাসিক রমিলা থাপার, ইরফান হাবিব, যারা ওমর ভাইয়েরই সমসাময়িক। দক্ষিণ এশিয়ায় এই 3 জন মার্ক্সবাদী ঐতিহাসিক, ইরফান হাবিব, রমিলা থাপা এবং বদরুদ্দীন উমর। দিল্লিতে ওনার মৃত্যুর পর সেই প্রখ্যাত ঐতিহাসিক ইরফান হাবিব, তাদের উদ্যোগে একটা স্মরণ সভা হয়েছে, সেখানে তারা স্মরণ করেছেন মার্ক্সবাদী, লেনিনবাদী, কমিউনিস্ট এই বিপ্লবী বদরুদ্দীন উমরকে। আমাদের কেন বদরুদ্দীন উমর পড়তে হবে? আমরা যারা বামপন্থী সংগঠন করি, আমি প্রথম যখন লেখক শিবিরে নাম লেখাই, তখন উদীচীর প্রয়াত সভাপতি মতিউর রহমান বরিশালের, তিনি আমাকে বলেছিলেন বদরুদ্দীন উমর তো সাম্রাজ্যবাদের দালাল। আমি তাকে বললাম, আমি তখন তরুণ, কেবল মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, শহরে দেখা। আমি তাকে বললাম, আপনি কি তার খুব কাছে ছিলেন? এই বামপন্থীদের মধ্যে এখানে অনেকেই আছেন, তারা জানেন যে তত্ত্ব চর্চা করতে, বিপ্লবী তত্ত্ব চর্চা করতে কিভাবে নিরুৎসাহিত করা হয়। বলে দেওয়া হয় বদরুদ্দীন উমর পড়বে না, আপনি লেনিন পড়বেন। বদরুদ্দীন উমর হচ্ছে মার্কস, এঙ্গেলস, লেনিনের ছাত্র। তিনি লিখেছেন, তিনি যখন অক্সফোর্ডে পড়তে গিয়েছিলেন ব্রিটেনে, সেই সময় তার মার্কসীয় লেনিনীয় যে চিন্তা, তাদের সাথে সংযোগ ঘটে, পার্টির সাথে সংযোগ ঘটে, উনি পরিচিত হন। তখন তার মনে আসে যে তাকে তিনি আগেই ঠিক করেছিলেন তিনি রাজনীতি করবেন, কিন্তু মার্ক্সবাদ লেনিনবাদে তিনি দীক্ষিত হন, করবেন বলে প্রতিজ্ঞা করেন। এবং এর আগে আপনারা বলেছেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, আপনাদের চট্টগ্রামেও তিনি কিছু সময় শিক্ষকতা করেছেন। তারপরে উনি চলে গিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে 2টো বিভাগ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান। সেইখানে থাকতেই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনেম খানের সাথে তার বিরোধ বাধে এবং সেই পাকিস্তানি শাসকদের হয়রানিতে তিনি শেষ পর্যন্ত চাকরি ছাড়েন এবং সিদ্ধান্ত নেন তিনি বিপ্লবী রাজনীতিতে, তৎকালীন
গোপন সংগঠন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী লেনিনবাদী, যারা সাধারণত চীনপন্থী নামে পরিচিত ছিল, সেখানে তিনি যুক্ত হন। সেখানে যুক্ত হওয়ার পর তিনি দেখতে পেলেন তার পার্টি নেতাদের তত্ত্বগত দেউলিয়া বানান, বিপ্লবী তত্ত্ব সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। বদরুদ্দীন ওমর এক জায়গায় লিখেছেন যে নিজের দেশ এই বাংলাদেশকে আমরা যদি না জানি, এর সংস্কৃতি, এর ইতিহাস, এর মানুষের জীবন যদি আমরা না জানি, তাহলে আমরা কি করে বিপ্লব করব? সুতরাং বিপ্লবী তত্ত্ব ছাড়া যে বিপ্লব করা যায় না, এবং বিপ্লবী তত্ত্বকে নিয়ে বিপ্লবী পার্টি যদি না করা হয়, তাহলে বিপ্লব করা যাবে না। লেনিনের এই লাইনকে ধরেই তিনি সংগঠনে গিয়েছিলেন, এবং তিনি যে পার্টিতে গিয়েছিলেন, যে পার্টি 1971 সনে পাকিস্তান সেনাবাহিনী 25শে মার্চ পূর্ব বাংলার জনগণের উপরে যে গণহত্যা চাপিয়ে দেয়, তাকে প্রতিরোধ করার সিদ্ধান্ত তারা নিয়েছিলেন। উনি যদিও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন না, কিন্তু ওনার দায়িত্ব ছিল পার্টির প্রকাশ্য মুখপাত্র গণশক্তির সম্পাদনা। সেই সূত্রে উনি ছিলেন এবং শুনলেন যে নেতারা সিদ্ধান্ত নিয়েছেন যে পাকিস্তান আর্মির বিরুদ্ধে তারা লড়াই করবেন। উনি লিখেছেন ওনার আত্মজীবনীতে যে আমি ঢাকার বাইরে 14ই এপ্রিল যখন জানলাম যে চীনে বেতার কেন্দ্র পিকিং রেডিও থেকে জো এন লাইয়ের ভাষণ হয়েছে, এবং সেখানে জো এন লাই বলছেন এটা হচ্ছে পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যাপার, তখনই উনি ভয় পেলেন, আতঙ্কি বোধ করলেন যে উনি জানেন ওনাদের নেতাদের যে তারা হচ্ছে একটা পন্থীবাদী ধারণায় চলেন। সুতরাং চীনের এই কথা শুনে জো এন লাই যে সিদ্ধান্ত তিনি জেনে গিয়েছিলেন ঢাকা ছাড়ার আগে, সেই সিদ্ধান্তে পার্টি নেতৃবৃন্দ নাও থাকতে পারেন, এবং ফিরে এসে উনি দেখলেন তাই ঘটেছে। অর্থাৎ পার্টি তখন দুই কুকুরের কামড়াকামড়ির একটা তত্ত্ব একাংশ তারা এই লাইন নিয়েছে, এবং দীর্ঘদিন তিনি সেই যুদ্ধকালীন সময় বাড়ির বাইরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তিনি নিজেই ঘুরে বেরিয়েছেন। আপনারা জানেন তার আদি বাড়ি তো বর্ধমান, পূর্ব বাংলার কিন্তু গ্রাম অঞ্চল সেইভাবে তার জানাশোনা ছিল না। তারপরেও যে সব যোগাযোগ ছিল, যেটা আপনারা তার আমার জীবন সংগ্রামে এটা পাবেন, উনি বিস্তারিত এই সম্পর্কে লিখেছেন। আজকে শোক সভায় দাঁড়িয়ে আমাদের দিক দিয়ে আমরা বলতে চাই যে আমরা যারা সমাজ পরিবর্তন করতে চাই, এই মুহূর্তে বাংলাদেশের সমুদ্র সীমায় মার্কিন যুদ্ধজাহাজ রয়েছে। 2 বছর 3 বছর আগেও এখানে মার্কিন যুদ্ধজাহাজ এসেছে। সংবাদপত্রের রিপোর্ট দেখলাম তারা নাকি শুভেচ্ছা সফর এসছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই এই শোকসভা থেকে যে মার্কিন যুদ্ধজাহাজ কেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে যেসব সামরিক অসম অধীনতামূলক যেসব চুক্তি রয়েছে, এই সব চুক্তি বাতিল করতে হবে, জনসম্মুখে প্রকাশ করতে হবে। এই বাংলাদেশ কিন্তু জুলাই অভ্যুত্থানের উপর থেমে থাকবে না। এখানে অনেক কমিশন হয়েছে। আজকে পত্রিকায় দেখলাম প্রধান উপদেষ্টা বলেছেন আগামী 15ই অক্টোবর জাতীয় সনদ হবে। ভালো কথা, যারা এই সনদ তৈরি করেছেন, এই সনদে কি রয়েছে দেশকে সাম্রাজ্যবাদের হাতে তুলে দেওয়া হবে না? আজানের পরে আমি সময় আমরা দেখছি দেশের যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে বাংলাদেশের জনগণ, সারা দুনিয়ার মেহনতি মানুষ, নিপীড়িত জাতি এবং জনগণ, তারা সাম্রাজ্যবাদী যে শোষণ, দেশীয় শাসক শ্রেণীর শোষণ এবং শাসনের বিরুদ্ধে দেশে দেশে যে লড়াই করছে, সেই লড়াই একটা নতুন চেহারা লাভ করেছে। আপনারা দেখেছেন যে গাজাকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন দেশ, ইতালি, স্পেন, বিভিন্ন দেশ, সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছে, এটা অভূতপূর্ব। কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের আহ্বানে নয়, জনগণ তাদের ভেতরের তাগিদ থেকে তারা রাস্তায় নেমেছেন, তরুণ প্রজন্ম নেমেছেন, দেশে দেশে লুটেরা শাসক শ্রেণীর বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে। কিন্তু এইভাবে নামলেই শুধু চলবে না, যে কোনো সংগ্রামের একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে,
বিশ্বব্যাপী একটা জনগণের গণতান্ত্রিক যে সমাজ, একটা সমাজতান্ত্রিক ব্যবস্থা, সেই প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সমগ্র সংগ্রামকে এগিয়ে দিতে হবে। বদরুদ্দীন উমর সেই লক্ষ্যে তার সকল লেখালেখি বিশ্লেষণ তিনি করেছেন। তিনি ভারতীয় জাতীয় আন্দোলনকে ব্যাখ্যা করেছেন যে কোন কোন দ্বন্দ্ব সমাজে ছিল এবং সেইখানে কিভাবে সাম্রাজ্যবাদের সাথে ঔপনিবেশিক শাসনের সাথে জনগণের দ্বন্দ্ব সেখানে জয়লাভ করেছে। একই সঙ্গে সাম্রাজ্যবাদীরা সাম্প্রদায়িক দ্বন্দ্বকে ব্যবহার করে এই উপমহাদেশকে ভাগ করেছে। পাকিস্তান প্রতিষ্ঠার পর এখানে জাতিগত নিপীড়নের মধ্যে পাকিস্তানের রাষ্ট্রের মধ্যে জনগণের যে দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বে পূর্ব বাংলার জনগণের যে সংগ্রাম, সেই সংগ্রামের নেতৃত্ব দিতে কমিউনিস্টরা কিভাবে ব্যর্থ হয়েছে, কাণ্ডজ্ঞানহীন ভূমিকা রেখেছেন। আবার সেই সংগ্রামের সামনের কাতারে দাঁড়িয়ে শেখ মুজিবের নেতৃত্বাধীন আওয়ামী লীগ চূড়ান্ত পর্যায়ে নেতৃত্ব দানে ব্যর্থ হয়ে আমাদের এই সংগ্রামকে কিভাবে ভারত রাষ্ট্র এবং তার শাসক শ্রেণীর হাতে তুলে দিয়েছে। এই বাংলাদেশের 54 বছরের যে ইতিহাস, এই সমাজ এবং রাষ্ট্রের আজকের যে পরিস্থিতি, তাকে আজকে পর্যালোচনা করা এবং বিশ্লেষণ করার মধ্য দিয়ে আমাদের দেখতে হবে যে এই রোগের মূল কারণ কি। এই রোগের মূল কারণ হচ্ছে বিদ্যমান ব্যক্তি মালিকানার যে ব্যবস্থা। এই ব্যক্তি মালিকানার যে ব্যবস্থা, সেই ব্যক্তি মালিকানার ব্যবস্থাকে উচ্ছেদ করে এখানে সামাজিক মালিকানা, জনগণের মালিকানা, সমাজতন্ত্র প্রতিষ্ঠার দিকে বাংলাদেশকে নিয়ে যেতে হবে। কিন্তু সেই কাজ নিয়ে যেতে গেলে আমাদের সামনে প্রধান বাধা হচ্ছে সাম্রাজ্যবাদ এবং দেশীয় শাসক শ্রেণী এবং তার রক্ষার যে সংগঠন রাষ্ট্র। আমরা দেখেছি এই সাম্রাজ্যবাদ শাসক শ্রেণী এবং রাষ্ট্রের বিরুদ্ধে সংগ্রাম গত জুলাই অভ্যুত্থানে একভাবে তার একটা আংশিক প্রকাশ এখানে ঘটেছে। যে অভ্যুত্থানের মাধ্যমে এখানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে গিয়েছে। শুধু তার সরকারই পালিয়ে গিয়েছে তা নয়, একদম অঞ্চল পর্যন্ত তাদের যারা লেসপেন্সার, তাদের যারা মাঠের সেই সন্ত্রাসীরা, তারা পর্যন্ত পালিয়ে গিয়েছে প্রশাসনের, সেনাবাহিনীর, পুলিশের বিভিন্ন যারা এই ফ্যাসিজমের সহযোগী ছিল। আপনারা জানেন বাংলাদেশকে গত 15 বছরে শেখ হাসিনা যেভাবে ভারতের অধীনস্থ করেছিল, ভারত সরকার এবং রাষ্ট্রের অধীনস্থ করে দেশের জাতীয় স্বাধীনতাকে বিপন্ন করেছিল। জুলাই অভ্যুত্থান তাকে যতটা না কিছুটা হলেও সেটা এক পর্যায়ে ছিন্ন করেছে। কিন্তু বাংলাদেশের তার মানে এই না যে বাংলাদেশ একটা সাম্রাজ্যবাদের মুক্ত হয়েছে। বাংলাদেশের উপরে যে সাম্রাজ্যবাদের একটা আধিপত্য রয়েছে, তা এই সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজের এই যে তথাকথিত শুভেচ্ছা সফর, তার দ্বারা তার ইঙ্গিত মেলে। এই যুদ্ধ জাহাজ যে গত 22 সনে এসেছিল, সেটা কি আমাদের চোখের আড়াল হয়ে গিয়েছিল? সুতরাং বাংলাদেশে ইঙ্গো মার্কিন সাম্রাজ্যবাদী বিভিন্ন শক্তির যে আধিপত্য, এই আধিপত্য বিরুদ্ধে যে লড়াই, এই লড়াই শুধু বাংলাদেশের শ্রমজীবী জনগণের, মেহনতি মানুষের, জাতিসত্তার জনগণের লড়াই নয়। এই লড়াই অন্যতম এদেশের উপমহাদেশের দেশে দেশের ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল সহ দক্ষিণ এশিয়ার সমগ্র মেহনতি মানুষের সংগ্রামের একটা অংশ। আপনারা কিছুদিন আগে দেখবেন যে ভারতের পররাষ্ট্র সচিব হংসবর্ধন সিংলা বলেছেন যে ভারতের প্রতিবেশী রাষ্ট্রের কোনো আভ্যন্তরীণ তাদের সেই দেশ পরিচালনা করার এর কোনো অধিকার তাদের নেই, এটা থাকতে পারে না। কত বড় একটা আধিপত্যমূলক কথা! এই কথা বলে বাংলাদেশের সঙ্গে ভারত যে নতুন করে সম্পর্ক স্থাপন করার জন্য নানা নাটক করছে, আমরা সরকারকে, এদেশের বিভিন্ন রাজনৈতিক দল, তাদেরকে আমরা বলতে চাই, বাংলাদেশকে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র কারো অধীনস্থ গোলাম করা যাবে না। আমরা আজকে এই কথা যে সাহসের সাথে, হিম্মতের সাথে আমরা বলতে পারি, আমরা ব্যাখ্যা করতে পারি, এর মূল কারণ হচ্ছেন আমাদের মহান শিক্ষক কমরেড বদরুদ্দীন উমর। তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কিভাবে লড়তে হবে তিনি বলেছেন। বাংলাদেশের কোনো সাম্প্রদায়িকতা নেই। বাংলাদেশের প্রধান দ্বন্দ্ব হচ্ছে এদেশের লুটেরা শাসক শ্রেণীর সঙ্গে জনগণের দ্বন্দ্ব, সাম্রাজ্যবাদের সাথে জনগণের দ্বন্দ্ব। তিনি এই জামাত ইসলাম সহ বিভিন্ন দল সম্পর্কে বলেছেন এরা সাম্প্রদায়িক দল নয়, এরা মৌলবাদী দল, এরা জনগণের গণতান্ত্রিক সংগ্রাম বিরোধী, এরা কমিউনিজম বিরোধী, এরা সমাজতন্ত্র বিরোধী, এরা জনগণের দুশ্মন। কিন্তু এরা বাংলাদেশ বিরোধী নয়, এরা বাংলাদেশকে মেনে নিয়েই কাজ করে, সংবিধান মানে, জাতীয় সংসদ করে, আপনারা দেখবেন। সুতরাং এইখানে জনগণের লড়াই যেভাবে সংগঠিত করতে হবে, সেই লড়াইয়ের একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে জুলাই অভ্যুত্থান আমাদেরকে পথ দেখিয়েছে একটা, যা আমরা বাংলাদেশে পরিচিত হতে চাই একটা গণতান্ত্রিক নাগরিক হিসেবে।
একটা গণতন্ত্রে মানুষের মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন করার যে স্বাধীনতা, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের, জনগণের সরকার বা প্রতিনিধি গঠনের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে কিনা। আগামী যে নির্বাচন হচ্ছে আপনারা জানেন ফেব্রুয়ারি মাসে, আমরা মনে করি যে নির্বাচনের মধ্য দিয়ে সমাজের কোনো আমূল পরিবর্তন করা যাবে না। শ্রমিক, কৃষক, জনগণের হাতে প্রকৃত ক্ষমতা আসবে না। আমরা জাতীয় মুক্তি কাউন্সিল সেজন্য আমরা নির্বাচন করি না। আমরা মনে করি গণ অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে জনগণের একটা অস্থায়ী বিপ্লবী সরকার এখন গঠন করতে হবে। সেই কাজ করতে হলে 18 দফা কর্মসূচির উপর ভিত্তি করে শ্রমিক, কৃষক, নিপীড়িত জাতি এবং জনগণ, নারীদের, ছাত্রদের, সমগ্র সমাজের জনগণকে সংগঠিত করতে হবে। এই 18 দফাটা কি? এই 18 দফা হচ্ছে খোদ কৃষকের হাতে জমি থাকবে, বড় লোক ধনীদের হাতে কোনো জমি থাকতে পারবে না। মাঝারি কৃষক তার হাতে জমি থাকতে পারবে। ধনী কৃষক যারা মনে করে এরকম একটা বাংলাদেশ নামক রাষ্ট্রে তারা থাকতে চায়, তাহলে তাদের জমি সিলিং করে তাদেরকে থাকতে দেওয়া হবে, কিন্তু সমগ্র জমি এখানে রাষ্ট্রের হাতে আনা হবে। এখানে শিল্পের যত উচ্চ শিকারগুলো হবে সেগুলো রাষ্ট্রায়ত্ত করা হবে। এখানে ব্যাংক, বীমা সবগুলো রাষ্ট্রায়ত্ত করা হবে। সাম্রাজ্যবাদের সাথে সম্পাদিত, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক, ভারত হোক, সৌদি আরব হোক, এই সব অসম অধীনতামূলক চুক্তি বাতিল করতে হবে। এখানে সমগ্র কর্মক্ষম জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য, বাসস্থানের দায়িত্ব রাষ্ট্রকে দিতে হবে। এখানে প্রশাসন, বিচার বিভাগ, প্রতিরক্ষা সবকিছু জনগণের স্বার্থে গঠন করা হবে। সুতরাং জনগণের এই নতুন যে গণতান্ত্রিক রাষ্ট্রের যে স্বপ্ন, আমাদের 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একভাবে জনগণ তার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন, একভাবে জুলাই গণ অভ্যুত্থানে এখানে উদ্ভাসিত হয়েছিল, কিন্তু জনগণের, বিশেষ করে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের সংগঠন এবং পার্টি কিংবা ফ্রন্ট না থাকার কারণে যে পরিস্থিতি হওয়ার কথা ছিল, আজকে সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমি আবারও এটা বলতে চাই, 15 অক্টোবর যে জুলাই সনদ আপনারা করতে যাচ্ছেন, যারা তারা স্বাক্ষর করবেন, তারা দেখবেন বাংলাদেশকে সাম্রাজ্যবাদের অধীনস্থ করা হচ্ছে কিনা, বাংলাদেশকে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, বিভিন্ন প্রতিক্রিয়াশীল রাষ্ট্রের অধীনস্থ করা হচ্ছে কিনা। বাংলাদেশকে এই অধীনস্থ করতে দেওয়া হবে না। সুতরাং সেই হিসেবে আমরা বলতে চাই, জনগণের নতুন সংবিধানের প্রশ্ন, আপনারা জানেন এই সংবিধান নিয়ে অনেক আলোচনা হয়েছে। ওই 72 সনে বদরুদ্দীন উমর সেই সংবিধান প্রণয়নের সময় তিনি বলেছিলেন যে এই সংবিধান একটা অগণতান্ত্রিক সংবিধান। এই সংবিধানে জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে। একটা দেশে যদি সমাজতন্ত্র থাকে সংবিধানের মূল ভিত্তি, তাহলে তো গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এসব বলার প্রয়োজন হয় না। অথচ এখানে সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার কথা মূল ভিত্তি হিসেবে বলা হয়েছে, যেটাকে আওয়ামী লীগ ধরে রয়েছে। এখানে অনেক বামপন্থী দল সেই ঝান্ডা নিয়ে আছেন। তাদের যদি প্রশ্ন করা হয় যে এই যদি মূল ভিত্তি হয়, তাহলে সংবিধানে বলা হয়েছে ব্যক্তিগত মালিকানা, সেটাকে রক্ষা করবে রাষ্ট্র, সমাজতন্ত্রে কোনো ব্যক্তি মালিকানার স্থান নেই। এই যে ধোঁকাবাজি, এই ধোঁকাবাজি সেই 72-এর সংবিধানে করা হয়েছে। শুধু তাই নয়, এই সংবিধান, 72-এর এই সংবিধান ন্যায়সঙ্গত নয়। কারণ এই সংবিধান যারা করেছিলেন তারা তো সংবিধান সভা বা গণপরিষদের জন্য তারা নির্বাচিত হননি, তারা পাকিস্তানের গণপরিষদের জন্য নির্বাচিত হয়েছিলেন 1971 সালের ডিসেম্বর মাসে। পাকিস্তানের জাতীয় পরিষদ, পাকিস্তানের প্রাদেশিক পরিষদের জন্য তারা নির্বাচিত হয়েছে। শেখ সাহেব সেই 72 সনে রাষ্ট্রপতির অধ্যাদেশ 16 দিয়ে তিনি বললেন যে পাকিস্তানের এই জাতীয় পরিষদ, ওই তৎকালীন এবং প্রাদেশিক পরিষদ, এটাই হচ্ছে গণপরিষদ। এটা তো হতে পারে না। 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পূর্ব বাংলার জনগণ সশস্ত্র যে মুক্তিযুদ্ধ করলো, সেই সংগ্রামের স্বীকৃতি কোথায়? নতুন বাংলাদেশে জনগণের ভোটে প্রত্যক্ষ অংশগ্রহণে গণপরিষদ নির্বাচন আওয়ামী লীগ করে নাই। সুতরাং এই সংবিধানকে কেন আপনারা আঁকড়ে ধরেছেন? কেন তাকে প্রগতিশীল বলছেন? আপনাদের ব্যাখ্যা করতে হবে। কেন এই সংবিধানের হাত ধরে একদলীয় বাকশাল হয়েছেন? কেন এই সংবিধানের হাত ধরে দেশের সামরিক জনতার শাসন এসেছে? আপনাদের ব্যাখ্যা দিতে হবে। সুতরাং জুলাই অভ্যুত্থান একটা পথ তৈরি করেছিল নতুন সংবিধানের, কিন্তু জনগণের, শ্রমিক শ্রেণীর নেতৃত্বে, শ্রমিক, কৃষক, মেহনতি জনগণের যে রাজনৈতিক শক্তি, তার কার্যকর উপস্থিতির অভাবের কারণে আজকে নতুন সংবিধান সভা নির্বাচনের যে ধ্বনি, তার আওয়াজকে সামনে সেইভাবে নিয়ে যাওয়া যায়নি। বন্ধুরা আমার, আজকে তাই কমরেড বদরুদ্দীন উমরের এই শোক সভায় দাঁড়িয়ে আমরা বলতে চাই, বদরুদ্দীন উমরকে পাঠ করতে হবে।
এই পাঠ করতে হবে সমাজ মুক্তির সংগ্রামে, মেহনতি মানুষের মুক্তির জন্য, সারা দুনিয়ার মেহনতি মানুষের মুক্তির জন্য। তিনি এক জায়গায় লিখেছেন যে আজকে পুঁজিবাদকে যদি উচ্ছেদ না করা যায়, সাম্রাজ্যবাদকে যদি উচ্ছেদ করা না যায়, তাহলে এই গ্রহকে, এই প্রকৃতিকে রক্ষা করা যাবে না। এই পুঁজিবাদে এই যে তার যে অবাধ লুণ্ঠন, মুনাফা লোভী এই পুঁজিবাদ, তারা পৃথিবীকে ধ্বংস করছে, আমাদের প্রাণ প্রকৃতিকে ধ্বংস করছে। সুতরাং আজকে দুনিয়া জোড়া সমাজতন্ত্রের লক্ষ্যে যে সংগ্রাম, সেই সংগ্রামের একটা উক্তি, সেই সংগ্রামের একটা ইঙ্গিত সেটা দেখতে পাওয়া যাচ্ছে। সমাজতন্ত্রের পদধ্বনি বলে তার একটা বই শেষের দিকে বেরিয়েছে। এই পদধ্বনি হচ্ছে সমাজতন্ত্রের, যেটা আজকে গাজাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি। সারা দুনিয়ার পুঁজিবাদী রাষ্ট্রের জনগণ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, নারী, পুরুষ, শিশুরা প্যালেস্তিনি জনগণের পক্ষে তারা মাঠে নেমেছে। সুতরাং সেই সংগ্রামকে একটা সঠিক সমাজতন্ত্রের লক্ষ্যে বিশ্বজোড়া পুঁজিবাদ বিরোধী লড়াইয়ে পরিণত করার যে কাজ, সেই কাজে বাংলাদেশকে যুক্ত করার ক্ষেত্রে আমরা যদি ভূমিকা পালন করি, আমাদেরকে অবশ্যই সেই ভূমিকা পালন করতে হবে। এবং সেই ভূমিকা পালন করার জন্যই বদরুদ্দীন উমর তিনি ব্যক্তিগত জীবন থেকে তিনি জনগণের জীবনে নিজেকে যুক্ত করে সেই 68 সন থেকে তিনি যে প্রত্যক্ষ সংগ্রামে এসছেন। তিনি এর আগে আপনারা শুনেছেন তিনি কিভাবে কৃষকদের মধ্যে কাজ করেছেন, লেখক বুদ্ধিজীবীদের সংগঠিত করেছেন, শ্রমিকদের মধ্যে কাজ করেছেন। তিনি এখানে রাজনৈতিক সংগ্রামের জন্য গণতান্ত্রিক বিপ্লবী জোটকে গঠন করে তিনি এগিয়েছেন। তিনি 2003 সালে কনভেনশনের মধ্য দিয়ে জনগণের সার্বিক মুক্তির লক্ষ্যে তিনি জাতীয় কনভেনশনের মধ্য দিয়ে জাতীয় মুক্তি কাউন্সিল গঠিত করার ক্ষেত্রে তিনি নেতৃত্ব দিয়েছেন। 18 দফা কর্মসূচির প্রণয়নে তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি 2009 সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় নিয়েছেন, তিনি ফ্যাসিবাদের উত্থান তিনি আগের থেকে দেখতে পেয়েছেন। সেই জন্যই তিনি আহ্বান করেছিলেন ফ্যাসিবাদ বিরোধী এক কনভেনশনে, যে ফ্যাসিবাদ বিরোধী কনভেনশনের মধ্য দিয়ে গঠিত হয়েছিল ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক কমিটি। তার পরবর্তীকালে যেটা আমাদের উপমহাদেশে ঘটেনি, তিনি করেছিলেন সেটা হচ্ছে বাংলাদেশে বাঙালি ভিন্ন যে 45টি ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে, পার্বত্য চট্টগ্রামে চাকমা, মারমা, টিপরা সহ সমতলের ওরাও, মুন্ডা, মণিপুরি, রাখাইন, মান্দি প্রভৃতি যে জাতিসত্তার জনগণ রয়েছে, এমনকি ভাষাগত সংখ্যালঘু উর্দুভাষী জনগণ, সকলকে সংগঠিত করে এক কনভেনশনের আয়োজন করেছিলেন জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদ। সংগ্রামের এই যে হাতিয়ার, যে সংগঠন, তিনি মৃত্যুর কিছুদিন আগে সম্ভবত সর্বশেষ যে আলোচনা সভায় তিনি গিয়েছিলেন 18 জুলাই, তিনি মারা গেছেন 7 সেপ্টেম্বর। যে আলোচনা সভায় তিনি এই উক্তিটা করেছিলেন যে একমাত্র তোমাদের সামনে একটা কাজ রয়েছে, যত আলোচনা, যত ব্যাখ্যাই আমরা করি না কেন সঠিকভাবে, আসল কাজ হচ্ছে সংগঠন, সংগঠন এবং সংগঠন। এবং তিনি আর একটা জিনিস বলেছিলেন, এবং এই সংগঠন করতে হবে লেনিনকে। লেনিনের কি করিত হইবে বারবার তোমরা পড়ো, অর্থাৎ বিপ্লবী পার্টি করে তুলতে হবে এখানে। সুতরাং আজকে সুবিধাবাদীরা, আজকে সংসদীয় বামপন্থা ভারতবর্ষে কি হাল তার রয়েছে, আর বাংলাদেশের হাল সম্পর্কে কি বলবো। সুতরাং এখানে শ্রমিক শ্রেণীকে তার যে শিক্ষাগুরু মার্কস, এঙ্গেলস, লেনিন, তাদেরকে গভীরভাবে পাঠ করতে হবে। এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা দেখব কমরেড বদরুদ্দীন উমর মার্কস এঙ্গেলসের ছাত্র হিসেবে, লেনিনের শিষ্য হিসেবে তিনি সাধ্য অনুযায়ী তার সমগ্র জীবন মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে তিনি কাজ করেছেন। তিনি তার লেখনী ধরেছেন, তিনি আলোচনা করেছেন। 1990-91-তে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে, পূর্ব ইউরোপ বিপর্যয়ে পড়ে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে, তিনি তখন উঠে দাঁড়িয়েছেন। তখন স্টালিনের বিরুদ্ধে গর্বাচেন এবং পশ্চিমা সাম্রাজ্যবাদ সারা দুনিয়ায় অপপ্রচার চালাচ্ছে। বদরুদ্দীন উমর বাংলাদেশে উঠে দাঁড়িয়ে তিনি পত্রিকা বের করেছেন স্টালিন সংখ্যা। তিনি আলোচনা করেছেন, তিনি বলেছেন প্রশ্ন করতে হবে পুঁজিবাদের কোনো ভবিষ্যৎ আছে কিনা, সমাজতন্ত্রের ভবিষ্যৎ আছে কি নাই আমরা দেখব। তোমরা বলো পুঁজিবাদের ভবিষ্যৎ আছে কিনা। আমরা জানি পুঁজিবাদের কোনো ভবিষ্যৎ নেই। পুঁজিবাদ মানে গাজা, পুঁজিবাদ হচ্ছে এই ইরাক, লিবিয়া, সিরিয়া, পুঁজিবাদ হচ্ছে বাংলাদেশ, ভারত, সমগ্র দুনিয়া জুড়ে যে বেকারত্ব, বুভুক্ষ জীবন, এই হচ্ছে পুঁজিবাদ। বেশ্যাবৃত্তি, এই হচ্ছে পুঁজিবাদ। এই পুঁজিবাদের বিরুদ্ধে আজকে আমাদের লড়াই করে সারা দুনিয়ার মেহনতি মানুষকে সমাজতন্ত্রের লক্ষ্যে যে কাজ করতে হবে, এই উদ্দীপনা, এই সাহস, এই ব্যাখ্যা শুধু আবেগ নয়, তিনি আমাদেরকে বুদ্ধি চিন্তা করতে বলেছেন, মননে ধারণ করতে বলেছেন, প্রশ্ন করতে শিখিয়েছেন। প্রশ্নের মধ্য দিয়ে আমাদের এগোতে হবে।
আমরা কোনো বিচার এবং বিশ্লেষণ ছাড়া, পর্যালোচনা ছাড়া আমরা কোনো গ্রহণ করি না, কোনো কিছু গ্রহণ করি না। বদরুদ্দীন উমরকেও পাঠ করার সময় পর্যালোচনা করতে হবে, বিশ্লেষণ করতে হবে, উনি সঠিক কি বেঠিক। সুতরাং বাংলাদেশের ঐতিহাসিক বাস্তবতায় যে সময় ধরে উনি কাজ করেছেন, যে সময়ের মধ্য দিয়ে ওনার জার্নিটা হয়েছে, সে ঔপনিবেশিক আমল, পাকিস্তান আমল এবং বাংলাদেশ আমল, বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদীরা বদরুদ্দীন উমরের ততটুকুই প্রশংসা করে যেটা তিনি সাম্প্রদায়িকতা, সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা, সংস্কৃতির সংকট, পূর্ব বাংলার ভাষা আন্দোলন এবং তৎকালীন রাজনীতি এ সম্পর্কে তারা উচ্ছ্বসিত প্রশংসা করে। কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠার পর এই বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জনগণের যে দ্বন্দ্ব, শ্রমিক কৃষক জাতিসত্তার যে জনগণের দ্বন্দ্ব, বা বিদ্যমান সংবিধানের সাথে জনগণের যে দ্বন্দ্ব, বিদ্যমান রাষ্ট্রের সাথে জনগণের যে দ্বন্দ্ব, সাম্রাজ্যবাদের সাথে জনগণের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বকে তিনি উন্মোচন করেছেন। একেবারে চাচা ছোলা ভাবে তিনি উন্মোচন করেছেন, এমন ভাবে উন্মোচন করেছেন কোন মোলায়েম সুরে নয়, অত্যন্ত তীক্ষ্ণতার সাথে, সাহসের সাথে তিনি করেছেন। যে জন্য এই শাসক শ্রেণী এবং তাদের রাজনৈতিক দলগুলো তারা বদরুদ্দীন উমরকে গ্রহণ করতে পারে না, সহ্য করতে পারে না, এমনকি বামপন্থীরাও সহ্য করতে পারে না। যে জন্য তারা বলে এত তত্ত্ব দিয়ে কাজ কি? উনি যদি এত সঠিক তত্ত্বই করতে পারে তাহলে ওনার সংগঠন কেন বিপ্লব করতে পারলো না? আমার আলোচনা আমি গুটিয়ে আনবো এই হিসেবেই, এই আলোচনা গুটিয়ে আনবো এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান হবে, আমরা আগের থেকেই এটা বিশ্লেষণ করে আমরা উপলব্ধি করতে পারছিলাম। আমাদের শিক্ষক কমরেড বদরুদ্দীন উমর তার লেখা যখন আপনারা পড়বেন, তিনি দেখিয়েছেন কিভাবে বুর্জুয়াদের সংকটটা হয়েছে, কিভাবে তাদের জাতীয় সংসদ কোরাম হচ্ছে না, কেন নির্বাচন করার পরে একদল সরকারে থাকে আর একদল বিরোধী দল কেন সংসদ বয়কট করে। এই যে শাসক শ্রেণীর যে সংকট, এখানে বাকশাল, এখানে সামরিক শাসনের উত্থান, এর ব্যাখ্যা বিশ্লেষণ তিনি করেছেন দীর্ঘ প্রবন্ধের মধ্য দিয়ে। এখানে ধর্মীয় শক্তির যে উত্থান, ধর্মের রাজনৈতিক ব্যবহার, এই সব তিনি দেখিয়েছেন। শাসক শ্রেণীর এই সংকটকে তিনি এভাবে দেখেছেন বলেই উনি জুলাই মাসের 7 তারিখে সংস্কৃতিতে প্রকাশিত প্রবন্ধে তিনি লিখেছিলেন আওয়ামী লীগকে মেরে তাড়াতে হবে। এই যে মেরে তাড়াতে হবে, উনি সাক্ষাৎকারে বলেছেন, একটা টেলিভিশন সাক্ষাৎকারে, যে আমি কিন্তু জানি না যে এত তাড়াতাড়ি তাকে মেরে তাড়িয়ে ফেলবে জনগণ। যে কথা বলছিলাম, এই অভ্যুত্থানের আগে আমরা যখন বামপন্থীদের ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামে নামার আহ্বান জানাই, নানা তত্ত্ব তারা করেছেন। এখন অনেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেন। সেদিন তারা বলেছিলেন আওয়ামী লীগকে ফ্যাসিবাদ হিসেবে তারা স্বীকার করেন নাই। তারা বলেছিলেন যে আওয়ামী লীগকে তাড়ালে তো বিএনপি জামাত আসবে। তার মানে কি দাঁড়ায়? তার মানে ফ্যাসিবাদ থাকুক। একই শাসক শ্রেণীর তারা দল, আওয়ামী লীগ বিএনপি ঠিকই, কিন্তু শাসক শ্রেণীর দল হিসেবে আওয়ামী লীগ তার অপর যে দলগুলোকে তাদেরকে নিশ্চিহ্ন করে একক ফ্যাসিস্ট শাসন এমন ভাবে কায়েম করেছে, রাষ্ট্রকে তার সাথে অঙ্গীভূত করে ফেলেছে। সুতরাং এই সরকারকে কোনো নির্বাচনের মাধ্যমে উচ্ছেদ করা যেত না। একে উচ্ছেদ করতে গেলে জনগণের বল প্রয়োগের প্রশ্ন ছিল, এবং জনগণের গণ অভ্যুত্থান হচ্ছে একটা বল প্রয়োগ। এবং সেটা আমরা দেখেছি কি হয়েছিল জুলাই আগস্ট মাসে। কেন জনগণের উপর হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল, কেন স্নাইপার ব্যবহার করা হয়েছিল, কেন জনগণের সন্তানদের হত্যা করার পর লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল। এর নাম কি রাষ্ট্র? যদি এর নাম রাষ্ট্র হয়, এই রাষ্ট্র জনগণের নয়। যদি জনগণের ইনসাফ হচ্ছে তাকে উৎখাত করা। সুতরাং জনগণ সেইভাবে দাঁড়িয়েছিলেন। ঢাকা মাস্কের সামনে সরকার তো সরকার, সেনাবাহিনীও সাহস পায় নাই গত বছরে সেই 5ই আগস্ট মুখোমুখি হতে সাহস পায় নাই। সুতরাং জনগণের ক্ষমতা দিকে তাকিয়ে আমরা কথা বলি, নিজের দলের দিকে তাকিয়ে, মুক্তি কাউন্সিলের দিকে তাকিয়ে আমরা এটা ভাবি না। লেনিনই আমাদের শিখিয়েছেন বিপ্লব হচ্ছে জনগণের জন্য উৎসব। সুতরাং সমাজে যে দ্বন্দ্ব রয়েছে, সমাজে জনগণের যে বৈষম্য রয়েছে, জনগণের যে বিক্ষোভ হয়েছে, জনগণের যে ক্রোধ রয়েছে, তাকে ধারণ করে শোষণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে তাদেরকে টেনে এনে জনগণের অবস্থার পরিবর্তনের জন্য, একটা মৌলিক পরিবর্তনের জন্য এখানে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে এই ক্ষমতা দখল করতে হবে। এখানে কোনো গেরিলা যুদ্ধ দিয়ে ক্ষমতা হবে না। যে সব তথাকথিত মাওবাদীরা এটা বলেন, তারা দেখান যে মার্ক্সবাদ, লেনিনবাদ, এমনকি মাও সেতুংয়ের চিন্তাধারা যারা অধ্যয়ন করেন, তারা দেখবেন যে একটা নির্দিষ্ট দেশের নির্দিষ্ট রাজনৈতিক পরিস্থিতির উপরে, ঐতিহাসিক বাস্তবতার উপরে দাঁড়িয়ে বিপ্লবের রণনীতি এবং রণকৌশল সেটা ঠিক করতে হয়। লেনিনের সেই শিক্ষাই বদরুদ্দীন উমর
নিজে শেখার চেষ্টা করেছেন, আত্মস্থ করার চেষ্টা করেছেন, এবং তার উপরে দাঁড়িয়ে বাংলাদেশের সংগ্রামের রূপ যে গণ অভ্যুত্থান সেটা তিনি আমাদের নানাভাবে ব্যাখ্যা করে দীর্ঘ প্রবন্ধের মধ্য দিয়ে বিভিন্ন দেশের, সে চীন হোক, রাশিয়া হোক, ভিয়েতনাম হোক, কিউবা হোক, সকল বিপ্লবের পরিস্থিতিকে পর্যালোচনা করে তিনি দেখেছেন বাংলাদেশের যে ঐতিহাসিক বাস্তবতা রয়েছে সেখানে জনগণের হাতে ক্ষমতা আনার পথ হচ্ছে একটা গণ অভ্যুত্থান। তিনি এটাকে আরো সুনির্দিষ্ট করেছেন যে এই গণ অভ্যুত্থান হতে হবে একটা রাজনৈতিক গণ অভ্যুত্থান। অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে গঠিত হবে একটা অস্থায়ী বিপ্লবী সরকার, এবং সেই সরকার সাম্রাজ্যবাদের সাথে সকল চুক্তি বাজেয়াপ্ত করবে, লুটেরা অলিগারদের সকল সম্পত্তি এবং জমি বাজেয়াপ্ত করবে, গণশত্রুদেরকে বিচার করে তাদেরকে শাস্তি প্রদান করবে। এই যে ক্ষমতাটা, সেই ক্ষমতা আগামী দিনে আরো অভ্যুত্থান হবে, যেটা বদরুদ্দীন উমর নিজেও লিখে শেষের দিকে বলেছেন যে অভ্যুত্থানের উপর দিয়ে এই দেশ চলছে। সে আমাদের ভাষার লড়াই, আমাদের 69 গণ অভ্যুত্থান, আমাদের 71 মার্চ মাস, আমাদের 83 ছাত্র আন্দোলন, আমাদের 90 গণ অভ্যুত্থান, এবং অবশেষে 24 জুলাইয়ের গণ অভ্যুত্থান আপনারা দেখেছেন। সুতরাং সেই সব দিক বিবেচনা করে, বিশ্লেষণ করে, পর্যালোচনা করে আমরা যদি বদরুদ্দীন উমরকে পাঠ করি, তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করি, তার ইতিহাস চিন্তা, তার সমাজ চিন্তা, তার দর্শন চিন্তা, তার কৃষকের নিয়ে যে ভাবনা, জমি নিয়ে যে তার যে চিন্তা, জাতিসত্তা নিয়ে যে চিন্তা, ভাষাগত সংখ্যালঘুদের নিয়ে যে তার চিন্তা, সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই নিয়ে তার যে চিন্তা, পরিবেশ নিয়ে তার যে চিন্তা, নারী প্রসঙ্গে তার চিন্তা, এই সমগ্র সমাজের সমস্যাগুলোকে কেন্দ্র করে, প্রশ্নগুলোকে কেন্দ্র করে তিনি একে অ্যাড্রেস করে যে বিশ্লেষণ করে তিনি লেখা লিখেছেন, তা থেকে আমরা শিক্ষা লাভ করি। ফলে যে কথা আমি বলেছিলাম, জীবিত অবস্থায় বদরুদ্দীন উমর কতটা জনগণের সামনে, রাজনৈতিক কর্মীদের সামনে তিনি আগ্রহের প্রশ্ন ছিলেন কিনা, তিনি পাঠের জন্য অত বেশি আগ্রহী ছিলেন কিনা তরুণ সমাজ বদরুদ্দীন উমরকে পাঠের জন্য। কিন্তু তার প্রয়াণের পরে আমরা দেখতে পাচ্ছি যে সর্বত্র তার সম্পর্কে এখন আলোচনা হচ্ছে, লেখালেখি হচ্ছে এবং ভাবনা চিন্তা হচ্ছে। সবশেষে আমি বলবো যেটা কার্ল মার্কস তার বিখ্যাত উক্তি করেছেন একটি জায়গায়, যে এতদিন দার্শনিকেরা শুধু জগৎকে ব্যাখ্যা করেছেন, আসল কাজ হচ্ছে পরিবর্তন করা। বদরুদ্দীন উমর ব্যাখ্যা করেছেন, ইতিহাস পর্যালোচনা করেছেন, দেখিয়েছেন, এবং পরিবর্তনের জন্য তিনি সংগঠন এবং পার্টি গড়ে তুলছেন, মঞ্চ গড়ে তুলছেন। তিনি তো তার কাজ সাধ্য অনুযায়ী করেছেন এবং তার লাল পতাকা আমাদের দেশের মেহনতি মানুষের হাতে তুলে দিয়েছেন। চট্টগ্রামের বীর কমরেড আসাদউদ্দিন আহমেদকে এই পর্যায়ে আমি স্মরণ করতে চাই, যিনি চট্টগ্রামে আমাদের লেখক শিবির সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছিলেন। তিনি দীর্ঘদিন বদরুদ্দীন উমরকে বলেছেন যে উমর ভাই, আপনি অনেক লিখেছেন, আপনি আমাদের সাধারণ গরিব মানুষের জন্য, মেহনতি মানুষের জন্য একটা লেখা লেখেন, সময় বের করেন। উনি লিখেছিলেন। ওনার সেই বইয়ের ভূমিকায় উনি বলেছেন যে আসাদউদ্দিন ভাইয়ের অব্যাহত তাগিদে আমি অবশেষে এই লেখাটা লিখতে পারলাম। তার লেখার নাম হচ্ছে মুক্তি কোন পথে। ছাত্রদের জন্য, শ্রমজীবী জনগণের জন্য প্রাথমিক পাঠ হিসেবে এই মুক্তি কোন পথকে আপনারা নিয়ে যাবেন শ্রমিক এলাকায়, কৃষকদের কাছে, জাতিসত্তার কাছে। নিজেরা পড়বেন, বারংবার পড়বেন, বোঝার চেষ্টা করবেন, প্রশ্ন তুলবেন যে সঠিক না বেঠিক, নিজে চিন্তা করবেন এবং তারপর অগ্রসর হবেন। আমরা তাই মার্কসের সেই কথা অনুযায়ী, যেটা বদরুদ্দীন উমর ইতিহাসকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, সমাজকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এবং তার পরিবর্তনের জন্য তিনি সংগঠন গড়ে তোলার চেষ্টা করেছেন তার সাধ্য অনুযায়ী। এবং জীবনের সর্বশেষ আলোচনা সভায় তিনি যে উক্তি করেছিলেন, সংগঠন, সংগঠন এবং সংগঠন, তোমরা সেই সংগঠন গড়ে তোলো। আজকে শোক সভায় দাঁড়িয়ে এখানে যারা উপস্থিত সুধী মণ্ডলী রয়েছেন, রাজনীতির অঙ্গীকারবদ্ধ কর্মী রয়েছেন, যে বয়সেরই আপনার হন না কেন, আমরা যে বয়সেরই হই না কেন, আসুন আমরা বাংলাদেশের এই সমাজ সহ সমগ্র উপমহাদেশ, সারা দুনিয়ার মেহনতি মানুষের মুক্তির যে সংগ্রাম, সেই সংগ্রামকে আমরা এগিয়ে নিয়ে যাই। অনেক প্রাচীন যুগ থেকে এই শোষণ নির্যাতনের মধ্যে মুক্তির সংগ্রাম পৃথিবীর বিভিন্ন জনপদে হচ্ছে, বাংলাদেশেও হয়েছে। সেই সংগ্রামকে আসুন আমরা এগিয়ে নিই এবং সমাজের আমূল পরিবর্তনের জন্য, সমাজতন্ত্রের লক্ষ্যে আমাদের এই সংগ্রামকে বেগবান করি। মেহনতি মানুষের জয় হোক, দুনিয়ার মজদুর এক হোক। কমরেড বদরুদ্দীন উমর, লাল সালাম। ইনকলাব, ইনকলাব, ইনকলাব। ধন্যবাদ।
কমরেড ফাজিল হাকিমকে। আমরা এখন